ওয়েলকাম টু সিদার এডুকেশন। আজ আমি তোমাদের এএনএম জিএনএম ব্যাচের কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে এসেছি। এখানে তোমরা প্রতিটা কোশ্চেন প্রিভিয়াস ইয়ার পাবে এবং তার সাথে প্রতিটার ডিটেলস আমি আলোচনা করব, যেটা তোমাদের আগামী নার্সিং পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। চলো দেখা যাক আমাদের কি আছে। দেখো, আমরা আজকে মূলত প্রিভিয়াস ইয়ার যেটা করব, অবশ্যই বায়োলজির প্রিভিয়াস ইয়ার আলোচনা করছি। এবং আজকে আমাদের যে প্রিভিয়াস ইয়ার সিরিজ সেটা হচ্ছে 1 নম্বর সিরিজ। এর পরবর্তীকালে আরও পরপর তোমাদের প্রিভিয়াস ইয়ারগুলো চলতে থাকবে এবং তার সাথে আলোচনা চলতে থাকবে এবং এর সাথে তোমাদের ডিটেলস ক্লাসগুলো চলতে থাকবে। চলো কিছু না বলে আমরা কোশ্চেনে চলে যাই। ফার্স্ট আমাদের যে কোশ্চেনটা আছে, তোমাদের প্রিভিয়াস ইয়ারে এই কোশ্চেনটা এসেছিল, সেটা হচ্ছে লিউকোপ্লাস্ট যাদের কোষে পাওয়া যায়। দেখো, লিউকোপ্লাস্ট যাদের কোষে পাওয়া যায়, আমরা এখানে 4টে অপশন পাচ্ছি: প্রাণী, ছত্রাক, ব্যাকটেরিয়া, উদ্ভিদ। এখানে এটার আনসার হয়ে যাবে আমাদের উদ্ভিদ, কারণ লিউকোপ্লাস্টটা শুধুমাত্র উদ্ভিদে পাওয়া যায়, যেটা প্লাস্টিড উদ্ভিদ কোষের একটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু। এটা নিয়ে ডিটেলস দেওয়া আছে। প্লাস্টিডের প্রধান কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা এবং উদ্ভিদ দেহকে বর্ণময় করে পরাগায়নে সাহায্য করা। প্লাস্টিড 3 ধরনের হয়ে থাকে। সেই 3টে ধরন কি কি না, কোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। আর প্লাস্টিড এর সাথে মনে রাখবে, প্লাস্টিড আবিষ্কার করেন আর্নেস্ট হেকেল। এবার আমরা যেখানে দেখলাম কোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট, চলো এগুলো নিয়ে আমরা দেখে নিই। প্রথম হচ্ছে কোরোপ্লাস্ট, যেটা থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে, সবুজ রঙের প্লাস্টিড। দেখো, আমরা বললাম যে 3 প্রকার যে প্লাস্টিড আছে, তার মধ্যে কোনোটা বর্ণহীন, কোনোটা বর্ণকে নির্দেশ করে। সেই কোনটা কি জন্য সেটা কিন্তু আমরা এখানে দেখছি। প্রথম হচ্ছে কোরোপ্লাস্ট, সবুজ রঙের প্লাস্টিড কে আমরা কোরোপ্লাস্ট বলি। যেমন পাতা, কচি কাণ্ড, অর্থাৎ যেখানে সবুজ, তার মানে আমরা বুঝে যাব সেটা কোরোপ্লাস্ট, সেই জায়গাটা পাওয়া যাচ্ছে। এবং প্লাস্টিডের গ্রানা অংশ সূর্যালোককে আবদ্ধ করে রাসায়নিক শক্তিকে রূপান্তরিত করে। তাহলে প্লাস্টিডে আমরা দেখলাম কি থাকে, ক্লোরোফিল থাকে, তাই এদের সবুজ দেখায়। তাহলে আমরা এখানে যেটা মনে রাখবো, কোরোপ্লাস্ট মানে সবুজ রঙকে নির্দেশ করে। আর ক্রোমোপ্লাস্ট হচ্ছে রঙিন প্লাস্টিড, তবে সবুজ নয়। আগেরটায় আমরা দেখলাম যে যেটা আছে তোমাদের কোরোপ্লাস্ট, যেটা বুঝতেই পারছি কতটা ক্লোরোফিলের সাথে যুক্ত, এবং যেখানে কিন্তু আমরা সবুজটা পাচ্ছি। কিন্তু ক্রোমোপ্লাস্ট যেটা, সেখানে কিন্তু শুধু রঙিন প্লাস্টিড, তবে কিন্তু সবুজ নয়। এইসব প্লাস্টিডে আবার যদি দেখা যায়, এখানে যে এই যেহেতু এটা সবুজ নয়, অন্যান্য অনেক রঙকে নির্দেশ করে, বিভিন্ন যে কালার আছে, তাহলে আমরা সেখানে বিভিন্ন রঙের জন্য বিভিন্ন রঞ্জক আছে, সেগুলো এখানে কিন্তু দেয়া আছে। যেমন তোমাদের রঞ্জকগুলো জ্যান্থোফিল, ক্যারোটিন, ফাইক্রোএরিথ্রিন, ফাইকোসায়ানিন ইত্যাদি রঞ্জক থাকে। তাই কোনোটা হলুদ, যেমন বলে দিয়েছে, কোনোটা হলুদ, কোনোটা নীল, আবার কোনোটিকে লাল দেখায়। এটাই হচ্ছে এই বিভিন্ন রঞ্জকের কারণে কিন্তু হয়ে থাকে। আর এদের মিশ্রণের কারণেই কিন্তু ফুল, পাতা এবং উদ্ভিদের যে অন্যান্য অংশগুলো, যেগুলো কিন্তু রঙিন হয়ে ওঠে। তাহলে সেটা রঙিন যে যত রকম সবুজ বাদে বাকি যে রঙগুলো, সেটার জন্য দায়ী হচ্ছে আমাদের ক্রোমোপ্লাস্ট। এবং বাকি যেটা আছে দেখো, লিউকোপ্লাস্ট, যেটা আমাদের আনসার হয়েছিল, যেসব প্লাস্টিডে কোনো রঞ্জক পদার্থ থাকে না এবং তাদের লিউকোপ্লাস্ট বলে, অর্থাৎ কোষে সূর্যের আলো পৌঁছায় না, সেই জন্য। যেমন মূল, ভ্রূণ, জননকোষ ইত্যাদিতে এইটা পাওয়া যায় লিউকোপ্লাস্ট। তাহলে কোথায় পাওয়া যাচ্ছে সেটাও আমরা এই নিয়ে কোশ্চেন এলে আনসার দিতে পারবো, যে সেগুলো পাওয়া যাচ্ছে মূলে, পাওয়া যাচ্ছে ভ্রূণে, পাওয়া যাচ্ছে জনন কোষে পাওয়া যাচ্ছে। এবং এদের প্রধান কাজটা কি দেখো, খাদ্য সঞ্চয় করা। এবং আলোর সংস্পর্শে এলে লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হতে পারে। কিন্তু এর সাথে কিন্তু এই এক্সট্রা ইনফরমেশনগুলো আমরা ভালো করে মনে রাখবো। নেক্সট কোশ্চেন চলো দেখি কি আছে। নেক্সট কোশ্চেন দেখো, মানুষের প্রান্তীয় স্নায়ুতন্ত্রে কত জোড়া স্নায়ু দিয়ে গঠিত? মানুষের প্রান্তীয় স্নায়ুতন্ত্র কত জোড়া স্নায়ু দিয়ে গঠিত? এখানে দেখো আমাদের যেটা আনসার হয়ে যাবে, অনেকে এই কোশ্চেনটা দেখে মনে হবে কিন্তু 31 জোড়া, আসলে কিন্তু না, এখানে আনসার হবে 43 জোড়া। কেন হয় ধরো সেটা আমরা একটু দেখে নিই। এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে নার্ভাস সিস্টেম, আমরা যদি এখানে লিখি আমাদের যে নার্ভাস সিস্টেম, এই নার্ভাস সিস্টেমের মধ্যে আমরা দুটো ভাগ পাচ্ছি। একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র,
একটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, আর একটা হচ্ছে পিএনএস অর্থাৎ পিএনএস পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এখানে দেখলাম সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এই পিএনএস হচ্ছে যেটাকে বলা হয় প্রান্তীয় স্নায়ুতন্ত্র। তাহলে আমরা দুটো ভাগ দেখলাম নার্ভাস সিস্টেমের মধ্যে, একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এবার আমরা যদি দেখি, দেখো দুদিকে ভাগ করা আছে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে পড়ছে ব্রেন এবং হচ্ছে স্পাইনাল কর্ড, এগুলো মূলত হচ্ছে সেন্ট্রালের মধ্যে পড়ে অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে পড়ে। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম যেটা হচ্ছে সোমাটিক নার্ভাস সিস্টেম এবং অটোনোমাস নার্ভাস সিস্টেম এর মধ্যে কিন্তু পড়ে যায়। এবং এদেরও প্রতিটার কাজ আছে, ব্রেন, স্পাইনাল কর্ড বা সোমাটিক নার্ভাস সিস্টেম, অটোনোমাস নার্ভাস সিস্টেম। যাই হোক, আমরা এখানে দেখলাম যে যেটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আর প্রান্তীয় স্নায়ুতন্ত্র। এবার আমরা জানি আমাদের যে স্নায়ু জোড়া ওখানে জিজ্ঞাসা করা হয়েছে, আমরা এর মধ্যে দেখো আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে একটা পড়ে করোটিক, করোটিক বলা হয় যেটাকে করোটিক, আর একটা হচ্ছে দেখো তোমাদের যেটা বলে প্রান্তীয়। প্রান্তীয় এই দুটো মিলিয়ে করোটিক স্নায়ু আমরা জানি 12 জোড়া, আর এখানে হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র যেগুলো সব কিন্তু এর মধ্যেই পাচ্ছে, অর্থাৎ সমস্তটা আমাদের জিজ্ঞাসা করেছে মোট মিলিয়ে কত, তাহলে 12 জোড়া আর আমাদের প্লাস হচ্ছে কেন্দ্রীয়, আমাদের যেটা 12 জোড়া হচ্ছে করোটিক, আর আমাদের যেটা আছে বাকিটা হচ্ছে আমাদের 31 জোড়া যেটা সুষুম্না স্নায়ু। তাহলে এই দুটো মিলিয়ে আমাদের হয়ে যাচ্ছে 43। সেই জন্য আনসার আমাদের যেটা এখানে হয়েছিল সেটা হচ্ছে 43 জোড়া। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। দেখো এবার আমরা নেক্সট কোশ্চেনের আগে আরো একটু বলা বাকি ছিল, সেটা হচ্ছে ব্রেন। ব্রেনকে যদি আমাদের ভাগ করা যায়, ব্রেনের মধ্যে আমরা ফোর ব্রেনকে পাই, মিড ব্রেনকে পাই এবং হিন্ড ব্রেনকে পাই। ফোর ব্রেন হচ্ছে যেটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, এটা হচ্ছে অগ্র মস্তিষ্ক। মিড ব্রেন হচ্ছে মধ্য মস্তিষ্ক, যেটা আমাদের জ্ঞানেন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে, এবং জ্ঞানেন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে বলে এটা আর এক নাম হচ্ছে ষষ্ঠ ইন্দ্রিয়, ষষ্ঠ ইন্দ্রিয় বলা হয় এই মিড ব্রেনকে। সমস্ত জ্ঞানেন্দ্রিয়কে আমাদের নিয়ন্ত্রণ করে মিড ব্রেন। আর অগ্র মস্তিষ্কের মধ্যে তার সাথে মনে রাখবে কি কি পড়ছে, এগুলো নিয়ে কোশ্চেন থাকতে পারে। অগ্র মস্তিষ্ক অর্থাৎ ফোর ব্রেন যেটা যেটা আমাদের মাথার সামনের দিকে থাকে, সেটা হচ্ছে অগ্র মস্তিষ্ক। এখানের মধ্যে যেটা পড়ে সেরিব্রাম, যেটা বাংলা হচ্ছে গুরু মস্তিষ্ক, যেটা মস্তিষ্কের সবচেয়ে লার্জেস্ট পার্ট, সেটা হচ্ছে সেরিব্রাম অর্থাৎ গুরু মস্তিষ্ক। তার সাথে থ্যালামাস আছে এবং হাইপোথ্যালামাস আছে। আর এখানে যদি হিন্ড ব্রেন দেখো পশ্চাৎ মস্তিষ্ক, সেখানে কিন্তু আমাদের সেরিবেলাম পড়ে অর্থাৎ যেটার নাম হচ্ছে লঘু মস্তিষ্ক, এবং তার সাথে আমাদের পন্স রিজিয়ন এবং মেডুলা অবলাঙ্গাটা। তাহলে এতগুলো আমরা দেখলাম। তোমাদের এখান থেকে কোশ্চেন থাকতে পারে যে থ্যালামাস কিসের মধ্যে পড়বে, বা হাইপোথ্যালামাস কিসের মধ্যে পড়বে। হিন্ড ব্রেনের মধ্যে থাকতে পারে যে সেরিবেলাম কিসের মধ্যে পড়বে, বা পন্স বা মেডুলা এগুলো কিসের মধ্যে পড়ছে, সবই কিন্তু হিন্ড ব্রেনের মধ্যে পড়ছে। এইভাবে এই জায়গাগুলো কিন্তু পড়তে হবে। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটি আমাদের ইনসিটু সংরক্ষণ নয়? তোমাদের প্রিভিয়াস ইয়ার এই কোশ্চেনগুলো ছিল যে কোনটা ইনসিটু সংরক্ষণ নয়। এখানের মধ্যে আমরা অপশনগুলো দেখতে পাচ্ছি যে জাতীয় উদ্যান আছে, অভয়ারণ্য আছে, চিড়িয়াখানা এবং বায়োস্ফিয়ার রিজার্ভ। এবার আমরা যদি একটু বলি ইনসিটু সংরক্ষণ কি আর এক্সিটু সংরক্ষণ কি, যদি দেখা যায় ইনসিটু সংরক্ষণ হচ্ছে যেখানে তার বাসস্থান অর্থাৎ জীবগুলো যেখানে তার বাসস্থান, সেই বাসস্থানই যেটা প্রাকৃতিকভাবেই যেটা তৈরি, সেটাই যে সংরক্ষণ, সেটা হচ্ছে ইনসিটু। আর এক্সিটু যেটা যেটা হচ্ছে এক্স কথাটার মাধ্যমে বুঝতে পারছি যেটা হচ্ছে বাইরে, অর্থাৎ কোনো জীব প্রজাতিকে আমরা যখন তার নিজস্ব বাসস্থান থেকে আমরা কোনো বাইরের দিকে এনে তাদের কৃত্রিমভাবে তাদের ওই জায়গাটা তৈরি করে দেওয়ার চেষ্টা করি এবং সেখানে বসবাস করার একটা এবং সংরক্ষণ করার একটা চেষ্টা করে যাই, সেই জায়গাটাকে বলা হয় এক্সিটু সংরক্ষণ। এবার আমাদের যেহেতু বলেছে কোনটি ইনসিটু সংরক্ষণ নয়, তার মানে আমাদের উত্তর চেয়েছে কোনটা এক্সিটু, সেটা কিন্তু আমাদের আনসার হয়ে যাবে, অর্থাৎ আমরা চিড়িয়াখানা কিন্তু আমাদের আনসার হয়ে যাবে। আর জাতীয় উদ্যান, এটা অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ, এগুলো তাহলে বাকিগুলো সবই ইনসিটুর মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে এক্সিটু কোনটা হচ্ছে চিড়িয়াখানা। এবার এগুলো সম্বন্ধে আমরা একটু দেখে নিই। এই যে এখানে দেওয়া আছে যে ইনসিটু হচ্ছে গাছ, প্রাণী বা অন্য কিছু তার জন্মস্থল বা নিজস্ব পরিবেশের প্রজনন বা জীববৈচিত্র্যের রক্ষায় সংরক্ষণ করা। অর্থাৎ ইনসিটু মানে আমি এটাই বললাম যে যেখানে জন্মগ্রহণ করছে সেই জায়গাটাতেই তার যে নিজস্ব পরিবেশ, অর্থাৎ বলা যায় ভালোভাবে যে তার যে নিজস্ব পরিবেশ সেখানেই যেটা সংরক্ষিত হয়ে আছে সেই জায়গাটাকে আমরা বলছি। যেমন রয়্যাল বেঙ্গল টাইগারের জন্মস্থল হচ্ছে সুন্দরবন, যদি টাইগার সুন্দরবনই সংরক্ষণ করা হয় তবে আমরা সেইটাকে ইনসিটু সংরক্ষণের মধ্যে ফেলবো। যেমন বায়োস্ফিয়ার রিজার্ভ, আরও কি আছে উদাহরণগুলো, জাতীয় উদ্যান, পবিত্র উপবন, বন্যপ্রাণী অভয়ারণ্য অর্থাৎ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি যেগুলো, এগুলো সবই কিন্তু আমাদের ইনসিটু সংরক্ষণের মধ্যে পড়ে যাচ্ছে।
আর ex-situ সংরক্ষণ হচ্ছে প্রাণীকে নতুন কোনো পরিবেশে, মানে তার নিজস্ব পরিবেশ যেটা যেখানে সে জন্মগ্রহণ করেছে তার বাইরের একটা, তাকে নিয়ে যে বাইরের পরিবেশে যখন সংরক্ষণ করা হবে সেটাকে আমরা কিন্তু ex-situর মধ্যে ফেলবো। যেমন উদ্ভিদ উদ্যান, চিড়িয়াখানা, জিন ব্যাংক, ইনভিট্রো টিস্যু কালচার, এগুলো। এবার অনেকে হয়তো বুঝতে পারবে না যে ইনভিট্রোটা কি, সেগুলো নিয়েও আমি তোমাদের একটু বলে দিই। দেখো এখানে দিয়ে আছে ইনভিট্রো সংরক্ষণের আর একটা পদ্ধতি হচ্ছে হিমো সংরক্ষণ, যেটাকে আমরা বলে থাকি হিমো সংরক্ষণ, অর্থাৎ যেটাকে ক্রায়ো প্রিজার্ভেশনও কিন্তু বলা হয়ে থাকে। অনেক সময় এই কোশ্চেনটাও দেখা যায় যে ক্রায়ো সংরক্ষণকে আমরা কিসের মধ্যে ফেলবো। দেখো প্রিজার্ভেশন প্রক্রিয়ায় জীবিত বস্তু যেমন উদ্ভিদের ক্ষেত্রে ভাজক টিস্যু, কোষের প্রোটোপ্লাজম বা আরো অন্যান্য কিছু যেগুলো আছে, প্রাণীদের ক্ষেত্রে শুক্রাণু, ডিম্বাণু, ঠিক আছে, এগুলোকে যখন দীর্ঘদিন ধরে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় আমরা সংরক্ষণ করে রাখতে পারি, সেইটাকে কিন্তু আমরা যেহেতু তাদের জন্য একটা আলাদা করে বানাচ্ছি, অর্থাৎ এখানে কিন্তু সংরক্ষণ করার ব্যবস্থা করছি আলাদা করে, সেই জন্য এগুলোকে কিন্তু আমরা ex-situর মধ্যে ফেলবো। আর তার মধ্যেই আমরা কিন্তু ইনভিট্রোকে দেখলাম। আর একটা হচ্ছে যেমন বীজ ব্যাংক, বিশেষ ব্যবস্থায় যদি আমরা দীর্ঘদিন উদ্ভিদের জিন সম্পদকে অন্য স্থানে সংরক্ষণের জন্য বীজ ব্যাংক বিশেষ কিন্তু ভূমিকা রাখে, অর্থাৎ বীজকে কিন্তু এখানে সংরক্ষণ করা হয়। এই পদ্ধতিতে কিন্তু একটা বিরাট উদ্ভিদ জনগোষ্ঠীকে কিন্তু আমরা নির্দিষ্ট অবস্থায় কিন্তু একটা সংরক্ষণ করে তাদের প্রকৃতি থেকে হারিয়ে যাওয়া থেকে কিন্তু আমরা রক্ষা করতে পারি, যদি সেটার বীজকে সংরক্ষণ করা যায়। তাহলে এটাও কিন্তু আমাদের ex-situ সংরক্ষণের মধ্যে পড়ছে। আশা করি বুঝতে পেরেছো সবাই। নেক্সট কোশ্চেন কি আছে দেখি। নেক্সট কোশ্চেন যেটা আছে, পানীয় জলে অতিরিক্ত নাইট্রেটের উপস্থিতিতে যে রোগটা হয়, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা কিন্তু দেখো অ্যাডাম সিনড্রোম দেওয়া আছে, ব্লুবেরি সিনড্রোম, আর একটা আছে ব্লু বেবি সিনড্রোম, টার্নার সিনড্রোম। আমাদের আনসার হয়ে যাবে ব্লু বেবি সিনড্রোম। এটা কিন্তু আমাদের ওই হৃৎপিণ্ডে, বিশেষ করে আমাদের যে সেপ্টাম বলে যে আমাদের যে একটা ঠিক পুরু স্তর থাকে, মানে আমাদের যে অলিন্দ আর নিলয়ের মাঝে ওই স্তরটায় ছিদ্র দেখা দিলেও এই রোগটা হয়ে থাকে। তাছাড়া অন্যান্য কারণেও হয়, যেমন আমরা এখানে দেখছি নাইট্রেটের উপস্থিতিতে। ব্যাপারটাকে আমরা একটু দেখে নিই চলো। প্রথম হচ্ছে দেখো এটার আরেকটা নাম সায়ানোটিক হার্ট ডিজিজ, আমি যেটা বললাম, বা যা জন্মগত হার্টের ত্রুটি একটা বিভাগ বলতে পারো। জন্মগতভাবে এটা অনেক সময় হয়ে থাকে সেপ্টামে ফুটো, অর্থাৎ যেটাকে আমরা হার্ট ফুটো বলে অনেক সময় বলে থাকি। এবং অক্সিজেনের মাত্রা কম হয়, এটি ফুসফুসের রক্তপ্রবাহ হ্রাস করে। অক্সিজেন যুক্ত আর ডি অক্সিজেন অর্থাৎ অক্সিজেন যুক্ত নয়, এগুলো কিন্তু একসাথে মিশে যায়, যার ফলে এই রোগটা হয়ে যায়, যেটাকে আমরা ব্লু বেবি সিনড্রোম বলে থাকি। এবং শিশুসূত্র প্রস্তুত করতে নাইট্রেট দূষিত আরেকটা কারণে হয়, নাইট্রেট দূষিত পানীয় জলের ব্যবহার করলে শিশুদের কিন্তু এটা হয়ে থাকে। আর এটা হলে কিন্তু দেখা যায় যে তাদের নীল ধূসর ত্বক, এটা কিন্তু দেখা যায়। এবং তাদের বিশেষ করে তাদের কিন্তু অবস্থার তীব্রতার উপরে কিন্তু নির্ভর করে, খিটখিটে বা অলস হতে পারে। মানে এই আমরা দেখা যায় যে এই প্রভাবগুলো তাদের উপর পড়ে, অর্থাৎ নাইট্রেট অতিরিক্ত মাত্রায় তাদের শরীরে প্রবেশ করলে কিন্তু দেখা যায় যে তাদের আস্তে আস্তে কিন্তু নীল ধূসর ত্বক সৃষ্টি হয়, যেটাকে আমরা ব্লু বেবি সিনড্রোম বলছি। তাছাড়া এর ফলে যেটা হয়ে থাকে, বিশেষ করে খিটখিটে মেজাজ বা অলস হয়ে যাওয়া দেহটা, এগুলোও কিন্তু হয়ে থাকে। চলো নেক্সট কোশ্চেন যেটা আছে দেখি। নেক্সট কোশ্চেন আমাদের আছে সমসংস্থ অঙ্গ। সমসংস্থ অঙ্গ কি আর সমবৃত্তীয় অঙ্গ কি, এটার জন্য কিন্তু বুঝতে হবে। এটা আমাদের অভিব্যক্তি বলে চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে, অভিব্যক্তির কোশ্চেন। এখানে যদি আমরা দেখি যে সমসংস্থ হচ্ছে যেটাকে বলা যায় যে অনুরূপ গঠন কিন্তু কার্য বিভিন্ন হয়, অর্থাৎ গঠন দিক থেকে যদি দেখি তাদের গঠনের দিক থেকে আমরা আলাদা করতে পারি না, কিন্তু গঠনটা একই দেখতে হয় প্রত্যেকের, কিন্তু কার্যগুলো সবার হচ্ছে ভিন্ন হয়ে থাকে, সেটাকে কিন্তু আমরা সমসংস্থ বলে থাকি। এগুলোকে নিয়ে একটু ডিটেলস পড়ে নিই। দেখো সমসংস্থ অঙ্গ যে অঙ্গগুলি গঠনগত নকশা উৎস একই রকম, অর্থাৎ যদি দেখা যায় গঠনটা বা আমরা যেটাকে নকশা বলে বলছি, অর্থাৎ বাইরের যে নকশাটা তো বাইরে থেকে যেটা দেখছি, অর্থাৎ গঠনটা কিন্তু একই রকম দেখতে লাগে, কিন্তু দেখো শারীরবৃত্তীয় গঠন কিন্তু কার্যে ভিন্ন, তাদেরকে আমরা সমসংস্থ বলি। যেমন একটা উদাহরণ দিলে বোঝা যাবে যে সমসংস্থ অঙ্গ আসলে কি। অর্থাৎ আমি তো বলেই দিলাম যে তোমাদের গঠনটা কিন্তু তাদের গঠনের দিক থেকে তাদের এক হবে, কিন্তু কার্যগুলো তাদের আলাদা হবে। যেমন তোমরা যদি দেখো এখানে যে মানুষের অগ্রপদ, পাখির ডানা, তিমির ফ্লিপার, প্রত্যেককে যদি দেখো এখানের মধ্যে যে বোনগুলো প্রেজেন্ট করে, অর্থাৎ যে হাড়গুলো আছে, সেগুলো কিন্তু মানুষের অগ্রপদেও যে হাড়গুলো দেখা যায়, সে পাখির ডানার মধ্যে সেই একই হাড় দেখতে পাবো, এবং তিমির ফ্লিপারের মধ্যে কিন্তু একই হাড় দেখতে পাবো। অর্থাৎ গঠনের দিক থেকে কিন্তু প্রত্যেকটাই এক, কিন্তু দেখা যায় যদি কার্যগুলো হয় তাহলে কিন্তু আলাদা। যেমন মানুষের অগ্রপদ বলেছে সেটা হাঁটতে, তারপর ডানা হচ্ছে পাখির উড়তে, কাজগুলো কিন্তু দেখো আলাদা আলাদা হয়ে যাচ্ছে। তাহলে কাজগুলো আলাদা হচ্ছে, যে পাখির ডানা উড়তে সাহায্য করছে, কিন্তু দেখো ডানাতে যে হাড় আছে অগ্রপদে মানুষের সেই হাড় আছে, বা তিমির ফ্লিপারেও সেই একই হাড় আছে,
কিন্তু দেখো তিমির ফ্লিপার সাঁতার কাটতে, এই ধরনের আমি বিভিন্ন জিনিসগুলো বলতে চাইছি। মানে যদি দেখা যায় যে হিউমেরাস, উল্লা বা কার্পেল এইসব যে হাড়গুলো আছে সেগুলো প্রত্যেকটাতে কিন্তু এক আছে, অর্থাৎ গঠনের দিক থেকে তাদের কিন্তু এক করে দিল, কিন্তু দেখা যাচ্ছে যে কার্যগুলো কিন্তু প্রত্যেকটার আলাদা হচ্ছে। তাহলে এই জায়গাটাকে আমরা বলবো যে সমসংস্থ অঙ্গ। আর ঠিক তার উল্টোটা যদি আমরা করতে পারি, যেমন সমবৃত্তীয় অঙ্গ যেমন বিভিন্ন প্রাণীর অঙ্গ হিসাবে সংজ্ঞায়িত করা, এখানে কিন্তু ঠিক এর উল্টোটা হয়। এখানে যেমন গঠনগুলো কিন্তু কি হয়েছিল, এক হয়েছিল, এখানে গঠনগুলো কিন্তু আলাদা কিন্তু কার্য এক হয়। যেমন তোমাদের একটু উদাহরণ দিলে বুঝতে পারো, যেমন প্রজাপতির ডানা। পোকামাকড় বা পাখির শরীরবৃত্তি হবে একই রকম নয়, কিন্তু একই রকম কাজ করে। যেমন দেখো প্রজাপতির, আমি বললাম প্রজাপতির ডানা। আবার একটা দেখো পোকামাকড়ের ডানা, পোকামাকড়ের ডানা। এবং দেখো আর একটা আছে পাখির, যদি দেখি পাখির ডানা, দেখো এখানে কি হলো, গঠনগত দিক থেকে এই ডানা, পোকামাকড়ের ডানা, পাখির ডানা সব কিন্তু আলাদা দেখতে, কিন্তু কার্যগুলো সবারই এক। দেখো তাহলে এখানে কার্যগুলো সব কি হয়ে গেল, কার্যগুলো সেম হয়ে গেল, তাই না? কার্যগুলো সেম হয়ে গেল, কারণ দেখো প্রত্যেকেই কি করে, ডানাগুলো উড়তে সাহায্য করে, তাহলে কার্য কিন্তু এক। বোঝা গেছে? এগুলি হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ। এটা নিয়ে কিন্তু কোশ্চেন থাকে, একটু ভালো করে রাখতে হবে। নেক্সট, নিম্নলিখিতের মধ্যে কোনটি নিউরোট্রান্সমিটার নয়? নিউরোট্রান্সমিটার নয় এর মধ্যে কোনটা? এখানে দেখো অ্যাসিটাইল কোলিন, ডোপামিন, ইনসুলিন, গ্লুটামেট। এর মধ্যে কিন্তু তোমাদের যদি দেখা যায় যে কোনটা বলেছে নিউরোট্রান্সমিটার নয়, এখানে আনসার যেটা হয়ে যাবে ইনসুলিন। ইনসুলিন একটা হরমোন। যদি এটাকে নিয়ে আমরা একটু দেখি, স্নায়ুকোষে আমরা এই যে আমি বললাম যে নিউরোট্রান্সমিটার, এটা আসলে কি একটু দেখা যাক। নিউরোট্রান্সমিটার স্নায়ুকোষ তথা নিউরন হতে, মানে এক ধরনের রাসায়নিক পদার্থ বা স্নায়ুকোষ থেকে আরেক স্নায়ুকোষে তথ্য পরিবহন করে বা সংকেত আমরা বলতে পারি যেটাকে পরিবহন করে। এটা কি আমরা যারা এই জিনিসটা করে তাদের আমরা নিউরোট্রান্সমিটার বলে থাকি। যেমন সাধারণত নিউরোট্রান্সমিটারের মধ্যে কি কি রয়েছে আমরা একটু দেখে নিই। যেমন গ্লুটামেট, গাবা, অ্যাসিটাইল কোলিন, গ্লাইসিন, তারপর নোরপাইনেফ্রাইন যেটা আছে। তারপর নিউরোট্রান্সমিটারের প্রকারভেদ যদি দেখি, কাজের ভিত্তিতে নিউরোট্রান্সমিটার দু প্রকার হয়ে থাকে। যেমন যদি দেখা যায় একটা উদ্দীপক ধর্মী, একটা প্রতিরোধ ধর্মী। উদ্দীপক ধর্মী কোনগুলো? যেমন স্নায়ু উদ্দীপনা পরিবহন যেগুলো করে সেগুলো হচ্ছে উদ্দীপক ধর্মী। এর মধ্যে আবার অ্যাসিটাইল কোলিন পড়ে, অ্যাড্রিনালিন পড়ে, সেরোটোনিন পড়ে, ডোপামিন পড়ে, হিস্টামিন পড়ে। আর প্রতিরোধ ধর্মী যেটা আছে, স্নায়ু উদ্দীপনা পরিবহনে একটা বাধা দিচ্ছে, হয়তো আগেরটা পরিবহন করছে আর এখানে পরিবহনে বাধা দিচ্ছে। সেরকম কি আছে, যেমন গ্লাইসিন, গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড বা জিএবিএ যেটাকে বলা হয়, এইগুলো কিন্তু এর মধ্যে পড়ে যায়। তাহলে আনসার কিন্তু আমাদের ওখানে কোশ্চেনটা ইনসুলিন। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতের মধ্যে কোনটি লোকাল হরমোনের উদাহরণ? লোকাল হরমোন মানে স্থানীয় হরমোন বলি, অর্থাৎ যেখানে উৎপত্তি হচ্ছে সেখানেই কাজ শেষে, সেখানেই সেই জায়গাতেই ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, সেগুলোকে আমরা লোকাল হরমোন বলে থাকি। তার মধ্যে এখানে যেমন দেওয়া আছে থাইরক্সিন, অ্যাড্রিনালিন, টেস্টোস্টেরন এবং সেরোটোনিন। এর মধ্যে কিন্তু লোকাল হরমোন উদাহরণ যেটা হয়ে যাবে লোকাল হরমোনে, সেটা হচ্ছে সেরোটোনিন। এটা কিন্তু আনসার হবে। যে হরমোনগুলো এই যে বলে দিয়েছে যে উচ্চস্থল বা উৎসগ্রন্থিতে সীমাবদ্ধ, তাদেরই আমরা স্থানীয় হরমোন বা লোকাল হরমোন বলবো। অর্থাৎ উৎপত্তিস্থলে ক্রিয়া করে এই উৎপত্তিস্থলেই কিন্তু সেগুলো ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, সেই জিনিসগুলোকে আমরা লোকাল হরমোন বলে থাকি। এখানে বেশ কিছু উদাহরণ সেগুলো নিয়ে দেওয়া আছে, এগুলো একটু পড়ে নিতে হবে। নেক্সট হচ্ছে, ভারতের কোন হটস্পটে তুমি একশৃঙ্গ গন্ডার দেখতে পাবে? এটা গন্ডার হবে, একশৃঙ্গ গন্ডার দেখতে পাবে। এখানে দেখো আমরা বলে দিই হটস্পট মানে কি। হটস্পট হচ্ছে সেই জীব বৈচিত্র্য এলাকা যেখানে এমন কিছু উদ্ভিদ বা প্রাণী প্রজাতি আছে যেটা অন্য কোনো জায়গায় পাওয়া যাবে না, সেই জায়গাগুলোকে আমরা হটস্পট এলাকা বলে চিহ্নিত করি। এরকম যদি দেখা যায়, ভারতে মোট হটস্পটের সংখ্যা 4টে। এই 4টি এখানে দেওয়া আছে, যে পশ্চিমঘাট, সুন্দারল্যান্ড, ইন্দো-বার্মা এবং পূর্ব হিমালয়। এই 4টি হচ্ছে হটস্পট যেগুলো কিন্তু আমাদের ভারতে আছে। এবং সারা বিশ্বে যদি আমরা দেখি, সারা বিশ্বে মোটামুটি হটস্পটের সংখ্যা যেটা বলা যায় এখন যেটা হয়েছে 36টি। আগে 34টা ছিল, এখন সম্ভবত সেটা 36টা হয়েছে। আর এখানে পৃথিবীর যে সমস্ত এলাকা জুড়ে অত্যাধিক সংখ্যায় প্রাণী এবং উদ্ভিদ প্রজাতি বাস করে, যাদের অস্তিত্ব বর্তমানে বিপন্ন হতে চলেছে, সেই সমস্ত এলাকাও হটস্পট বলা হয়।
বিজ্ঞানী মেয়ার, এটা একটু মনে রাখতে হবে, 1988 সালে প্রথম হটস্পট কথাটি উদ্ভাবন করেন এবং পৃথিবীতে হটস্পটের সংখ্যা মোটামুটি 36টি, আমি যেটা বললাম দেখা যায়। চলো নেক্সট কোশ্চেন যেটা আছে, বিপরীত মেরুর দিকে ক্রোমাটিডের চলন কোন দশার বৈশিষ্ট্য? এটা কোষ এবং কোষ বিভাজন এই চ্যাপ্টার থেকে দেয়া হয়েছে। এখানে যদি আমরা তাহলে আমাদের সেল অ্যান্ড সেল ডিভিশন এই চ্যাপ্টারটা করতে হবে ভালো করে, এখান থেকে কোশ্চেন আসছে প্রতি বছরই, এটা আমাদের ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আর এখান থেকে আমরা যদি দেখি, এটা দিয়েছিল আগের বছর প্রিভিয়াস ইয়ারে, যে বিপরীত মেরুর দিকে ক্রোমাটিডের যে চলন সেটা কোন দশার বৈশিষ্ট্য। এটা কিন্তু তোমাদের যেটা আনসার হয়ে যাবে, এটা আনসার হবে তোমাদের অ্যানাফেজ দশার কিন্তু বৈশিষ্ট্য। আমরা যদি দেখি এর মধ্যে ভাগ আছে, ক্রোমোজোমের অর্ধেক দুটি অভিন্ন অনুলিপি যারা প্রত্যেকটি বিভাজিত হয়ে ক্রোমোজোমের অর্ধেক গঠন করে তাদের আমরা ক্রোমাটিড বলি। হয়তো ক্রোমাটিড কাকে বলি না, ক্রোমোজোমের অর্ধেক, ক্রোমোজোম যে থাকে ক্রোমোজোমের অর্ধেক দুটি অভিন্ন অনুলিপি যারা প্রত্যেকটি বিভাজিত হয়ে আবার ক্রোমোজোমের অর্ধেক গঠন করে তাদের আমরা ক্রোমাটিড বলি। কোষ বিভাজনের পরবর্তী পর্যায়ে এই ক্রোমাটিডগুলি পৃথক হয়ে ক্রোমোজোমে পরিণত হয়, এটাই বলা আছে। আর আমরা যদি দেখি আমাদের দুই প্রকার যে বিভাজন যেমন আমরা দেখতে পাই, তার মধ্যে কিন্তু আমরা বলা যায় একটা হচ্ছে তোমাদের নিউক্লিয়াসের বিভাজন হয়, একটা তোমাদের নিউক্লিয়াসের বিভাজন হয়, নিউক্লিয়াসের বিভাজন একটু মনে রাখতে পারো, নিউক্লিয়াসের বিভাজন। আর একটা দিকে আমাদের আর একটা দেখতে পাই আমরা সাইটোপ্লাজম বিভাজন। এবার যদি এই নিউক্লিয়াসের বিভাজন, যেটাকে আমরা নিউক্লিয়াসের বিভাজনটা কি, আমরা নিউক্লিয়াস যখন বিভাজন হচ্ছে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ক্যারিওকাইনেসিস। আর এই যে সাইটোপ্লাজম বিভাজন এটাকে বলা হয় সাইটোকাইনেসিস। যখন নিউক্লিয়াসে বিভাজন হয় সেটাকে ক্যারিওকাইনেসিস, সাইটোপ্লাজম বিভাজিত হলে সেটাকে সাইটোকাইনেসিস বলা হয়ে থাকে। এই ক্যারিওকাইনেসিস আর নিউক্লিয়াস বিভাজনের মধ্যে আমাদের যে দশাগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের প্রোফেজ, মেটাফেজ, আর একটা তোমাদের যেটা আছে অ্যানাফেজ। আর এই সাইটোকাইনেসিস বিভাজন যেটা আমরা এর মধ্যে কিন্তু টেলোফেজ পড়ে, তাহলে এর মধ্যে কিন্তু আমরা দেখলাম যে অ্যানাফেজ যেটা আছে এই অ্যানাফেজটাই হচ্ছে আমাদের এই ক্রোমাটিডের যে চলন এটা কিন্তু দেখা যায়, এই দশার একটা বৈশিষ্ট্য। চলো নেক্সট কোশ্চেন, সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার যেটাকে বলা হচ্ছে এসপিএম, ফুল ফর্মটা একটু দেখে রাখবে। এসপিএম কোনটির সাথে সম্পর্কিত? এখানে জল দূষণ আছে, বায়ু দূষণ, শব্দ দূষণ, মাটি দূষণ। মনে রাখবে এই যে পার্টিকুলেট ম্যাটার এটা কিন্তু বায়ু দূষণের সাথে সম্পর্কিত, তাহলে আনসার আমাদের এখানে হয়ে যাবে বায়ু দূষণ। নেক্সট কোশ্চেন, নেক্সট যেটা আছে এখানে দেখো, মানুষের কানের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? কানের কোন অংশ ভারসাম্য নিয়ন্ত্রণ করছে? এখানে আমাদের চারটে অপশন আছে। কানের ক্ষুদ্র অস্থি সমূহ, যেটাকে আমরা বলে থাকি ক্ষুদ্র অস্থি কি কি আছে আমরা দেখি, মেলিয়াস, ইনকাস, স্টেপিস, এগুলো হচ্ছে কানের ক্ষুদ্র অস্থি। যখন সাউন্ড প্রবেশ করে কানের মধ্যে, এই অডিটরি যে আমাদের এক্সটার্নাল অডিটরি ক্যানেল, এই ক্যানেল পথ হয়ে প্রবেশ করে সাউন্ডটা, তারপর টিম্প্যানিক মেমব্রেন, এবং এখানেই আমাদের দেখা যায় টিম্প্যানিক মেমব্রেন অর্থাৎ আমাদের যে মেমব্রেন পর্দা থাকে সেই পর্দায় ভাইব্রেশনের পর সাউন্ডটা কিন্তু আমাদের এই তিনটে যে হাড় আছে আমাদের, একটা কানে তিনটে হাড়, দুটো কানের জন্য ছটা, এই তিনটে ছটা হাড়ের নাম হচ্ছে মেলিয়াস, ইনকাস, স্টেপিস, যেটা কিন্তু সবচেয়ে ক্ষুদ্রতম হাড়, যেটা অনেক সময় জিজ্ঞাসা করা হয় স্টেপিস। এই তিনটে হাড়ের মধ্যে দিয়ে কিন্তু শব্দটা যায় এবং শেষে আমাদের দেখা যায় এই যে সেমি সার্কুলার ক্যানেলস আছে, এই সেমি সার্কুলার ক্যানেলসের বাংলা হচ্ছে আমাদের অর্ধবৃত্তাকার নালী। দেখো এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি এই অর্ধবৃত্তাকার নালীটা, এই অর্ধবৃত্তাকার যে নালী এটাই কিন্তু আমাদের শরীরের যে এই যে বলেছে দেহের ভারসাম্য, এই দেহের ভারসাম্য কিন্তু এটাই দায়ী এটার জন্য। অর্ধবৃত্তাকার নালী, এটা ইংরেজিতে বলা হচ্ছে সেমি সার্কুলার ক্যানেলস। কোথায় আছে আমরা এখানে দেখতে পেলাম ছবিতে, এবং এটা যে শামুকের মতো যেটা আমরা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে ককলিয়া, এটা আর একটা নাম হচ্ছে ককলিয়া, এই যে ককলিয়া বলা হয়।
এটার মধ্যেই সাউন্ড রিসেপ্টর থাকে, এটার মধ্যে কি থাকে, সাউন্ড রিসেপ্টর, যেটা কি করে সাউন্ডকে কিন্তু ক্যাচ করে। এই ককলিয়ার মধ্যে যে কটি যন্ত্র থাকে যেটার নাম হচ্ছে কটি যন্ত্র। আর ইউস্টেচিয়ান নালী বা ইউস্টেচিয়ান টিউব যেটা বলে, এটা কি, এই যে এখানে আছে ইউস্টেচিয়ান টিউব, এই ইউস্টেচিয়ান টিউবটা বায়ুর চাপ নিয়ন্ত্রণ করে বলা যায়, বায়ু চাপ নিয়ন্ত্রণ করে। বিশেষ করে যখন জোরে শব্দ কানের মধ্যে প্রবেশ করে তখন ইউস্টেচিয়ান টিউব দিয়ে বায়ুটা এসে কিন্তু অনেকটা বাধা দিতে পারে এই জোরে আসা শব্দকে। তার ফলে কিন্তু আমাদের বিশেষ করে কানে যাতে ক্ষতি না হয় সেখান থেকে কিন্তু একটা রক্ষা করার কাজ করে থাকে ইউস্টেচিয়ান টিউব, যেটা কিন্তু আমাদের ওই শ্বাসযন্ত্রের সাথে যুক্ত, আমরা দেখতে পাচ্ছি এখানে এটা। এর সাথে আর এখানে ভেস্টিবুলার নার্ভ আছে যেটা আমাদের ব্রেনেতে চলে গেছে। তাহলে এতগুলো আমরা দেখলাম। তাছাড়া ওভাল উইন্ডো আছে, ওভাল উইন্ডো এখানের মধ্যে দেখা যায়, এই যে ওভাল উইন্ডো যেটা এর মধ্যে আছে, ওভাল উইন্ডো এখানে একটা যেটা দেখা যায়। তাহলে আমাদের ভারসাম্য যেহেতু বলেছে এটা কিন্তু অর্ধবৃত্তাকার নালী আমাদের আনসার হয়ে যায়। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে দেখো, ভালো কোশ্চেন, মোটর গাছের কোন বৈশিষ্ট্যটি মেন্ডেল তার পরীক্ষার জন্য নির্বাচন করেননি? দেখো মেন্ডেল যে নির্বাচন করেছিলেন তার মধ্যে কিন্তু 7 পেয়ার ছিল, অর্থাৎ 7 জোড়া বৈশিষ্ট্য ছিল। এই 7 জোড়া বৈশিষ্ট্যকে আমরা যদি দেখি তার মধ্যে প্রকট বৈশিষ্ট্য আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, যেমন প্রকট বৈশিষ্ট্য হিসাবে কি আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে কি সেগুলো কিন্তু এখানে দেয়া আছে। যেমন তিনি যে 7 জোড়া নির্বাচন করেছিলেন সেই 7 জোড়া কি কি, যেমন ফুলের বর্ণ, গাছের উচ্চতা, বীজের বর্ণ, বীজের আকার যেমন গোলাকার আর কুঞ্চিত, পরিপক্ক ফলের বর্ণ সবুজ আর হলুদ, পরিপক্ক ফলের আকৃতি পরিপুষ্ট না খাসযুক্ত, ফুলের অবস্থান যদি দেখা যায় 1 2 3 4 5 6 7, 7 জোড়া বৈশিষ্ট্য নির্বাচন করেছে। এটা মনে রাখতে হবে কি কি, এবং তার মধ্যে এখানে যেহেতু বলেছি নির্বাচন করেননি কোনটা, তার মানে এর মধ্যে যেটা আমাদের নেই তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি পাতার মাপ, এটা কিন্তু নির্বাচন করেননি, তার মানে এটাই কিন্তু আমাদের আনসার হয়ে যাবে। তাহলে তোমরা এখানে কি করবে, এই প্রকাটার বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি কি আছে এবং 7 জোড়া বৈশিষ্ট্যগুলো কি কি যেগুলো তিনি নির্বাচন করেছিলেন সেগুলো একটু মাথায় রাখতে হবে। চলো নেক্সট কোশ্চেন। এডস রোগটির কারণ কি? এটা আমরা সকলেই জানি, এডসটা যে কারণে হয়ে থাকে সেটা হচ্ছে ভাইরাস। আমাদের এডস যেটা ফুল ফর্মে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, এই এডস হচ্ছে ভাইরাস গঠিত একটা রোগ যেটার কারণে আমাদের পুরো শরীরের ইমিউনি সিস্টেম ধ্বংস হয়ে যায় এবং আস্তে আস্তে আমরা বিভিন্ন রোগের সম্মুখীন হই এবং অতিরিক্ত পরিমাণে এটা রোগটা যখন শরীরে ইমিউনি সিস্টেমকে পুরো ধ্বংস করে দেয়, এমনকি মানুষের এর কারণে কিন্তু মৃত্যু হতে পারে। এবার আমরা যদি দেখি ভাইরাস, তোমাদের এখানে একটা ছক করে দেওয়া আছে যে আমাদের ভাইরাল ডিজিজ, তোমরা এই ছকটাকে একটু খুব ভালো করে মুখস্থ করবে, এই জায়গা থেকে কিন্তু কোশ্চেন আসে তোমাদের। সেটা হচ্ছে ভাইরাল ডিজিজ অর্থাৎ ভাইরাস গঠিত যে রোগগুলো আছে, যেমন আমরা পড়লাম এডস, তারপর হচ্ছে মিসেলস অর্থাৎ যেটা হচ্ছে হাম, চিকেন পক্স, র্যাবিস, মাম্পস, পোলিও, এগুলো সব ভাইরাস গঠিত, স্মল পক্স, ইনফ্লুয়েঞ্জা, কমন কোল্ড অর্থাৎ সাধারণ সর্দি কাশি, হেপাটাইটিসের মধ্যে যে 5টি ভাগ পড়ে সেই 5টি কিন্তু A B C D E, এগুলো সবই কিন্তু ভাইরাস গঠিত। তাছাড়া ডেঙ্গু, চিকেনগুনিয়া, ইবোলা, জিকা, নিফা, এই সমস্তগুলো কিন্তু আমাদের ভাইরাস গঠিত। তোমাদের পুরো লিস্টটা আমি এখানে তৈরি করে দিয়েছি, তোমরা এই জায়গাগুলোকে একটু খুব ভালো করে দেখবে। ব্যাকটেরিয়াল ডিজিজ যেগুলো ব্যাকটেরিয়া গঠিত রোগ, তার মধ্যে যেগুলো পড়ে যায় যেমন টাইফয়েড, নিউমোনিয়া, ডিপথোরিয়া, টিটেনাস, কলেরা, টিউবারকিউলোসিস, লেপ্টোসি, পার্টোসিস, আর একটা হচ্ছে প্লেগ। এতগুলো হচ্ছে মনে রাখতে হবে যেগুলো ব্যাকটেরিয়াল ডিজিজ। এবং আরও আছে যেমন গোনারিয়া, মেনিনজাইটিস, সিফিলিস, হুপিং কফ, এগুলো সবই কিন্তু এই ব্যাকটেরিয়ার মধ্যে পড়ে যায়। প্রোটোজোয়ান ডিজিজ যেমন কালাজ্বর, প্রোটোজোয়া ঘটিত, ম্যালেরিয়া, স্লিপিং সিকনেস, অ্যাম্বিয়াসিস, তারপর ফাইরোইয়া, এগুলো সবই কিন্তু আমাদের প্রোটোজোয়াল ডিজিজ। হেলমেন্থিক ডিজিজ যেগুলো আছে যেমন ফাইলেরিয়াসিস, টিনিয়াসিস, অ্যাসকারিয়াসিস, এগুলো। এবং ফাঙ্গাল ডিজিজ যেগুলো ছত্রাক গঠিত রোগ, যেমন অ্যাথলেটিক ফুট ডিজিজ অর্থাৎ আমরা যেগুলো দেখতে পাই পায়ের পাতায় দাঁত হাজা, চুলকানি, এগুলো সমস্তের মধ্যে পড়ে। রিং ওয়ার্ম যেমন দিয়ে দিয়েছে, এইগুলো কিন্তু ইচ অর্থাৎ চুলকানি, এগুলো সবই কিন্তু আমাদের ফাঙ্গাল ডিজিজের মধ্যে পড়ছে। পুরো ছকটা খুব খুব ইম্পর্টেন্ট, এইটা কিন্তু আগামী পরীক্ষার জন্য তোমাদের খুব ভালোভাবে তৈরি করে রাখতে হবে। চলো নেক্সট কোশ্চেন। নিম্নলিখিত উদ্ভিজ্জ পদার্থে কোনটি ম্যালেরিয়া চিকিৎসায় ব্যবহৃত হয়? দেখো এগুলো প্রিভিয়াস ইয়ার তোমাদের প্রত্যেকটা খুব যত্ন সহকারে এগুলো করবে এবং এর নিয়ে আমি অনেক ডিটেলস তোমাদের বলছি, সেগুলোকে কিন্তু অবশ্যই নোট ডাউন করবে। চলো, নিম্নলিখিত উদ্ভিদ পদার্থের কোনটি ম্যালেরিয়া চিকিৎসায় ব্যবহৃত হয়? এখানের মধ্যে আছে ক্যাফেইন, আছে কুইনাইন, মরফিন, রেজিন।
আমরা জানি কুইনাইন কিন্তু আমাদের ম্যালেরিয়া চিকিৎসায় ব্যবহৃত হয়, যেটা সিনকানা গাছের ছাল থেকে আমরা পাই। তাছাড়া মরফিন আছে, যেটা আফিং থেকে আমরা পাই, আফিং। আর রেজিন, এটাও কিন্তু যেটাকে রজন বলা হয়, আঠা হিসেবে ব্যবহৃত হয়। ক্যাফেইন, যেটা আমরা কফিতে পাই, কফি, যেটা আমরা কিন্তু ক্যাফেইন পেয়ে থাকি। তাহলে প্রতিটা আমি তোমাদের বললাম, এটা ম্যালেরিয়া চিকিৎসায় কিন্তু কুইনাইন ব্যবহার করা হয়। দেখো এটা নিয়ে তোমাদের নেক্সট কোশ্চেন যেটা আছে, দেখো যে পদ্ধতিতে উভলিঙ্গ ফুলের, দেখো উভলিঙ্গ ফুল মানে কি, বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, যেখানে কিন্তু একটা ফুলের মধ্যে কি থাকছে, স্ত্রী এবং পুরুষ উভয়ই কিন্তু থাকছে, সেই ফুলটাকে, অর্থাৎ একটা ফুলের মধ্যে যখন স্ত্রী পাটও থাকবে, অর্থাৎ স্ত্রী পাটের মধ্যে যেগুলো পড়ে অর্থাৎ সেইগুলোও থাকবে, এবং পুং যে পাটটা অর্থাৎ পুরুষ যে প্রজনন অঙ্গগুলো, সেগুলো কিন্তু পুরুষ অংশগুলো কিন্তু থাকবে। পুরুষ অংশের মধ্যে যেমন তোমাদের পড়ে ফিলামেন্ট অর্থাৎ পুংদণ্ড, এবং তোমাদের পুরুষ অংশের মধ্যে যেটা পুংদণ্ড, এবং আর কি পড়ে পরাগধানী, পরাগধানী, এগুলো কিন্তু পুরুষ অংশের মধ্যে পড়ে, যেগুলো কিন্তু পুরুষ অংশ, যেটাকে যেমন এই পুংদণ্ড হচ্ছে যেটাকে বলা হয় ফিলামেন্ট, ফিলামেন্ট, আর এখানে পরাগধানী যেটা হচ্ছে অ্যান্থার, অ্যান্থার, এগুলো কিন্তু এর মধ্যে পড়ে পুরুষ অংশ। স্ত্রী অংশের মধ্যেও যেমন পড়ে গর্ভমুণ্ড, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, এবং হচ্ছে গর্ভাশয়, এগুলো স্ত্রী পাঠ। এগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, কারণ এখান থেকে কোশ্চেন দিতে পারে যে কোনটা স্ত্রী পাঠের মধ্যে পড়বে, বা কোনটা পুরুষ পাঠের মধ্যে পড়বে, বা কোনটা পড়বে না, এইভাবে কোশ্চেন থাকতে পারে, এইগুলোর সাথে মনে রাখতে হবে। এবং আমি যেটা বলতে চাইছিলাম কোশ্চেনে, যে ফুলের পরাগধানীকে বাদ দিচ্ছে, দেখো পরাগধানী মানে অ্যান্থার অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছে। অ্যান্থারের মধ্যেই কিন্তু কি থাকে, পোলেন, এই অ্যান্থারের মধ্যেই পোলেন থাকে, অর্থাৎ পরাগ রেণু, যেটাকে বলা হয় পরাগ রেণু। এই পরাগ রেণুটাই কি করে আমাদের, অর্থাৎ নিষেকে কিন্তু হেল্প করে, এই পোলেনটা, ঠিক আছে, এই পোলেনটাই কিন্তু নিষেকে হেল্প করে। তাহলে এটাকেই যখন আমরা বাদ দিয়ে দিচ্ছি, অ্যান্থার অংশটাকে অপসারণ করা হচ্ছে, তাকে আমরা কি বলবো না, ইমাসকুলেশন, এটা একটু মনে রাখবে, ইমাসকুলেশন বলা হয়, ঠিক আছে। আর ইতর পরাগযোগ, যেটা ক্রস পলিনেশন বলা হয়, ইতর পরাগযোগ, যেটা কিন্তু একটা ফুল থেকে আর একটা আলাদা ফুলে যে পরাগায়ন হয়, সেটাকে আমরা ক্রস পলিনেশন বলে থাকি। আর সেলফ পলিনেশন, যেটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার আমরা যেটা দেখলাম সেখানে হয়ে থাকে, তার মধ্যে আমরা অটোগামী এবং গিটানোগামী এই ভাগগুলোকে কিন্তু পাই। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট হচ্ছে উটের লোহিত রক্তকণিকার আকার কেমন। উটের লোহিত রক্তকণিকার আকার কিন্তু হবে আমাদের যেটা আনসার, ডিম্বাকার, অবশ্যই ডিম্বাকার আনসার হবে। যেমন উটের লোহিত রক্তকণিকা কেন আকৃতি কিরকম হয়ে থাকে, শেপস অফ আরবিসি অফ ক্যামেল, উটের লোহিত রক্তকণিকাগুলো কিন্তু ডিম্বাকার। ফলে এই ধরনের রক্তকণিকা অধিক মাত্রায় কি করে থাকে, ডিম্বাকার হয় বলে অক্সিজেন বহন করতে পারে অধিক মাত্রায়। এবং উটের দেহে জল নিরূপণের সময়, দেখো উটের দেহে জল নিরূপণের সময় আরবিসিগুলি ডিম্বাকৃতি হওয়ার জন্য ঘন ঘন রক্তস্রোতের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে। উট যখন অধিক মাত্রায় জল পান করে তখন আরবিসিগুলি প্রায় 240% প্রসারিত হতে পারে এবং সহজে বিদীর্ণ হয় না, সেই জন্যই ডিম্বাকার কিন্তু হয়ে থাকে। এটা কিন্তু মনে রাখতে হবে স্যার। নেক্সট, নিম্নলিখিত উদ্ভিদ পদার্থের কোনটি ম্যালেরিয়া চিকিৎসায় ব্যবহৃত হয়। এটা ডবল হয়ে গেছে, তোমাদের আগেও যেহেতু কোশ্চেনটা ছিল আরেকবার চলে এসেছে, এটা কুইনাইন হবে। নেক্সট কোশ্চেন আমরা কি ছিল দেখি। মরুভূমির চরম পরিবেশে, মরুভূমির চরম পরিবেশে বসবাসকারী উদ্ভিদদের বলা হয়, কি বলা হয় না, জেরোফাইট। মরুভূমি অঞ্চলে এই উদ্ভিদগুলোকে, অর্থাৎ যারা চরম পরিবেশে বাস করে বেঁচে থাকে, তাদের আমরা জেরোফাইট বলে থাকি। যেগুলো এই মরুভূমি উদ্ভিদ আমরা জানি এদের রূপান্তরও দেখা যায়, অর্থাৎ মডিফিকেশন দেখা যায়, কারণ অতিরিক্ত এখানে যেহেতু অনেক পরিমাণ জলের কম থাকে, সেই জন্য সেই কম জলে নিজেদের বেঁচে থাকার জন্য এদের পাতা কিন্তু কাঁটায় রূপান্তরিত হয়, যাতে অতিরিক্ত জল বাষ্পমোচন হয়ে বের হয়ে না যায়। এটা কিন্তু জেরোফাইটদের একটা বড় বৈশিষ্ট্য বলা যায়। নেক্সট যেটা আছে, নিম্নলিখিত কোন গোষ্ঠীর সব উপাদান জীবাণু বিযোজ্য। জীবাণু বিযোজ্য মানে বিয়োজিত হতে পারে, মানে জীবাণু দ্বারা বিয়োজিত হতে পারে, অর্থাৎ ভেঙে যেতে পারে, অর্থাৎ ভেঙে গিয়ে সেগুলো মাটির সাথে মিশে যাচ্ছে, অর্থাৎ সেই জিনিসগুলো এখানের মধ্যে কি হয়ে যায়, মানে প্লাস্টিক, প্লাস্টিক সারা মানে দীর্ঘদিন ধরে মাটিতে থেকে যায়, জীবাণু এসে সহজে কিন্তু এটাকে বিয়োজন অর্থাৎ ভেঙে দিতে পারে না, সেই জন্য এটা কিন্তু আনসার হবে না, যেহেতু আমাদের বলেছে জীবাণু বিযোজ্য বা বিয়োজিত। তরকারির খোসা, কাঁচ, বেলুন, কাঁচও তাই সেমভাবে, কাঁচ যেহেতু আছে এটাও কিন্তু জীবাণু দ্বারা বিয়োজিত হয় না, তো জীবাণু এটাকে খেতে পারে না,
তারপর যদি আমরা দেখি এখানেও দেখো কাঁচ চলে এসছে, তাহলে এটাও হবে না, আমাদের পড়ে রইলো এটাই। দেখো এখানে ঘাস, ফুল, চামড়া প্রতিটাই জীবাণু দ্বারা বিয়োজিত হতে পারে। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, যে নাইট্রোজেন বেসটি আরএনএ তে পাওয়া যায় তা হলো। দেখো আরএনএ তে আমরা জানি এগুলো অ্যাডেনিন, সাইটোনিন, গুয়ানিন সবই পাওয়া যায়, থিয়ামিন থাকে, কিন্তু থিয়ামিনটা ইউরাসিল দ্বারা অবস্থায়িত হয়, ইউরাসিল এসে মানে ইউরাসিল দ্বারা প্রতিস্থাপিত হয়, সেই জন্য এখানে আমরা আনসার হিসাবে ইউরাসিলটাকে নিতে পারি। নেক্সট দেখো পাউরুটি তৈরিতে যে ছত্রাকটি ব্যবহৃত হয়, পাউরুটি তৈরি থেকে অ্যাসপারজিলাস নিগ্রার, পেনিসিলিয়াম নোটেটাম, তারপর আছে মিউকর, মিউসিডো, এবং যেটা আছে সাক্রোমিসেস সার্ভিসিসে, এটা কিন্তু আমাদের আনসার হয়ে যায়। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস আমাদের জন্য উপকারী, কারণটা কি? ল্যাক্টোব্যাসিলাস আমাদের জন্য উপকারী, এর কারণ কি? এর কারণ হচ্ছে এটি খাবারের পরিপাক এবং পুষ্টি শোষণে সাহায্য করে, এটাই কিন্তু আমাদের আনসার। অর্থাৎ ল্যাক্টোব্যাসিলাস যে আমাদের এইভাবে উপকার করে থাকে, অর্থাৎ খাবার পরিপাক করতে এবং পুষ্টি শোষণে কিন্তু সাহায্য করে। নেক্সট কোশ্চেন, প্রাকৃতিক নির্বাচন তত্ত্বটি যে বিজ্ঞানীর প্রস্তাবিত, এটাও ওই ব্যক্তি থেকে দিয়েছে, ওই ব্যক্তি থেকে বেশ কিছু কোশ্চেন দেওয়া হয় এবং প্রতি বছরই প্রায় আসে। এখানে প্রাকৃতিক নির্বাচন তত্ত্বটি যে বিজ্ঞানীর দ্বারা প্রস্তাবিত, সেটা আমাদের আনসার হয়ে যাবে অবশ্যই ডারউইন। এবার আমরা দেখে নিই, এখানে তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ল্যামার্ক, ল্যামার্কের যে মতবাদের মধ্যে যেগুলো পড়ে, যেমন পরিবেশের প্রভাব, অঙ্গের ব্যবহার অপব্যবহার সূত্র, যেখানে যে অঙ্গটা আমরা ব্যবহার করি আমরা জানি সেটা সবল হয়, সেটা কিন্তু পরবর্তী প্রজন্মেও সেই অঙ্গটা কিন্তু সবল হয়েই জন্মায়, আর যেটা আমরা ব্যবহার করছি না, যেটা আমাদের শরীরের নিষ্ক্রিয় অঙ্গ, সেটা কিন্তু পরবর্তী প্রজন্মে নিষ্ক্রিয় হয়েই সে জন্মগ্রহণ করবে। এটা কি অঙ্গের ব্যবহার অপব্যবহার, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার এবং নতুন প্রজাতির উৎপত্তি, এগুলো কিন্তু সব ল্যামার্কের তত্ত্ব, এখান থেকে যে কোনো একটা দিয়ে বলতে পারে। এটা কার দেয়া তত্ত্ব সেটা মনে রাখতে হবে। ডারউইনের মতবাদ কি আছে? অত্যাধিকারে বংশবৃদ্ধি, সীমিত খাদ্য বাসস্থান, খুব ইম্পর্টেন্ট, অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম, অর্থাৎ অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম করে যারা বেঁচে থাকে তারা কিন্তু ভেদ বা প্রকরণ যেটা বলা হয়েছে, অর্থাৎ ভেরিয়েশন, এবং যোগ্যতমের উদ্বর্তন, প্রাকৃতিক নির্বাচন আমরা যেটা দেখলাম, এবং নতুন প্রজাতির উৎপত্তি, এগুলো সবই কিন্তু ডারউইনের মতবাদের মধ্যে কিন্তু পড়ে। চলো এখান পর্যন্ত আমাদের ছিল, আজকে আমরা প্রিভিয়াস ইয়ারের সেট 1 সলভ করলাম, এবং আস্তে আস্তে তোমাদের প্রিভিয়াস ইয়ার 2 আসবে, এরকমভাবে 3 পরপর তোমাদের চলতে থাকবে প্রিভিয়াস ইয়ারগুলো, এবং সম্পূর্ণ সলিউশন দিয়ে অর্থাৎ ব্যাখ্যা দিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব, এবং বাকি তোমাদের যে ডিটেলস পার্টগুলো সেগুলোও তোমাদের ক্লাস আসবে। ধন্যবাদ সবাইকে, তোমরা ক্লাসগুলো মন দিয়ে করতে থাকো, অবশ্যই প্রিভিয়াস ইয়ার ভালো করে করো, তাহলে তোমরা প্রিপারেশনটা আরও তোমাদের সহজতর হবে, এবং তোমরা বুঝতে পারবে কী কী কোশ্চেন আমাদের বিগত বছরে এসেছে, সেই চ্যাপ্টারগুলোকে একটু ভালো করে করতে পারবে। যাই হোক, এই জিনিসগুলো করো এবং অবশ্যই খাতায় নোট ডাউন করো। থ্যাংক ইউ সবাইকে, আজকের ক্লাস এই পর্যন্ত।